স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার এবং আমি সালেজুর চৌধুরী। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়িত হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিশ্লেষকরা। ফলে চুনোপুটিরা শাস্তি পেলেও পৃষ্ঠপোষকরা থাকে অধরা। আর এটিকেই দুর্নীতির ধারা সূচকে বাংলাদেশের অবনতির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। ধারণা সূচকে আগের 14তম অবস্থান থেকে এখন নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান 12তম। এই অবস্থানকে টিআইবি বলছে হতাশাজনক। বিশ্লেষকদের পরামর্শ, দুদককে করতে হবে আরো শক্তিশালী, মাঠ পর্যায়ে বাড়াতে হবে দুর্নীতি বিরোধী অভিযান। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে বাংলাদেশ এখন পৃথিবীর 12তম দুর্নীতিগ্রস্ত দেশ। এবার জরিপে অংশ নেওয়া 180 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 146। দক্ষিণ এশিয়ার 8 দেশের মধ্যে শুধু যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। এই বছর কোনো অগ্রগতি হয়নি বাংলাদেশের। একদিক থেকে আমরা পলিটিক্যালি হাইয়েস্ট লেভেলে প্লেজ বলছি যে আমরা দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা চর্চা করব, কিন্তু সেটা চর্চা করার ক্ষেত্রে কারোর প্রতি ভয় করে না করে সেই ক্ষেত্রে ঘাটতি, এটাই হচ্ছে অন্যতম কারণ যে এই ঘাটতির ফলে দুর্নীতির ব্যাপকতা গভীরতা বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রের শূন্য সহিষ্ণুতা নীতির বাস্তবায়ন নেই মাঠ পর্যায়ে। টিআইবি রিপোর্ট অনুযায়ী আমাদের অবস্থান গতবারের চেয়েও খারাপ হয়েছে, এটা তো নিঃসন্দেহে আমাদের জন্য দুঃসংবাদ। আর টিআইবি রিপোর্ট কেন, আমরা আমাদের আশেপাশেই তো দেখতে পাচ্ছি যে দুর্নীতি ব্যাপক হারে চলছে। এখানে এক মাননীয় প্রধানমন্ত্রী, উনি আর কতটা সামলাবেন? যে এই ধরনের মানুষ যারা দুর্নীতি করার জন্য ক্ষমতাসীন দলে আসে, দলের প্রতি কোনো ভালোবাসার কারণে না, তাদেরকে অবশ্যই ঠেকাতে হবে। সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য খাতের কেনাকাটা এবং বিদেশে অর্থ পাচার দুর্নীতির মাত্রা আরও বাড়িয়েছে। দুদকের অনুসন্ধান অনুযায়ী বাংলাদেশ থেকে প্রায় 18টি দেশে অর্থ পাচার হয়। আর অর্থ পাচারের নতুন গন্তব্য সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে বাংলাদেশ থেকে বছরে 65,000 কোটি টাকা পাচার হয়। বিশ্লেষকরা বলছেন দুর্নীতির লাগাম টানার সুযোগ এখনো আছে। দুর্নীতি দমন কমিশন অনেক কাজ করছে নিশ্চিতভাবে, কিন্তু তাদের আরও অনেক বেশি কাজে নামতে হবে বলে আমি মনে করি। আমার মনে হয় তাদের জনবলের অভাব আছে, কারণ যেখানে দুর্নীতি এত ব্যাপক সেই তুলনায় কিন্তু তাদের জনবল নেই। কাজেই রুই কাতলাদেরকে ধরার ক্ষেত্রে বা সত্যিকার অর্থে জবাবদিহিতার ক্ষেত্রে রাঘববোয়াল যাদেরকে বলা হয়, জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে দুদকের সক্রিয় ভূমিকার কিন্তু যে ঘাটতি রয়েছে সেটা আমরা সকলেই জানি। কাজেই এই ধরনের বিষয়গুলোকে আমাদেরকে অনেকটাই হতাশ করে। সর্বোচ্চ পর্যায়ের জিরো টলারেন্স নীতি যদি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা না যায়, তাহলে দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে সফলতা আসবে না বলছেন বিশ্লেষকরা। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। টিআইবির দেয়া তথ্যে একমত নয় সরকার, বরং তথ্যমন্ত্রী হাসান মাহমুদ অভিযোগ করেছেন টিআইবির প্রতিবেদনগুলোতে পদ্ধতিগত ভুল থাকে এবং তাদের ফান্ড আসে বিভিন্ন দেশ থেকে এবং সেই সব দেশের স্বার্থ রক্ষাই তাদের অন্যতম উদ্দেশ্য। শুক্রবার দুপুরে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ঐচ্ছিক অর্থাৎ টিআইবির প্রতিবেদন প্রকাশের যে আপনার নিয়ম কানুন বা পদ্ধতি, সেটি বাংলাদেশের ক্ষেত্রে ঐচ্ছিকভাবে 2 ধাপ নিচে নেমেছে না বাংলাদেশ 2 ধাপ নিচে নেমেছে, সেটি একটি বড় প্রশ্ন। আর যেভাবে সেখানে দেখানো হয়েছে পাকিস্তানের চেয়ে বাংলাদেশে দুর্নীতি বেশি, এটি পাগলও বিশ্বাস করে না। এমপি পাপুলের এক মামলায় 4 বছরের সাজা হলেও কুয়েতের আদালতে বিচারাধীন আরো 2 মামলা। এমনটাই জানালেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। সাজার বিরুদ্ধে আগামী সপ্তাহে আপুলের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে আইনমন্ত্রী বলেছেন, এমপি পাপুল সংসদ সদস্য পদ হারাচ্ছে কিনা রায়ের কপি হাতে পেলে এ বিষয়ে ব্যবস্থা নেবেন স্পিকার। তবে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের মতে সাংসদ থাকার যোগ্যতা হারিয়েছেন এমপি পাপুল। বাকিটা জানাচ্ছেন ফখরুল ইসলাম। লক্ষ্মীপুর 2 আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুল মানব পাচার, অর্থ পাচার ও ঘুষ লেনদেনের 3 মামলার একটিতে 4 বছরের কারাদণ্ডের খবর কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমের শিরোনাম।
বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রি। সংসদ সদস্য পাপুল সাহেব আছেন, উনি সহ এবং একজন সামরিক কর্মকর্তা এবং দুজন বেসামরিক কর্মকর্তা সহ 4 জনকে ঘুষ সংক্রান্ত কারণে 4 বছরের কারাদণ্ড এবং কোন ক্ষেত্র বিশেষে বলছে 1 মিলিয়ন দিনার, কোন সময় বলছে যে 1.9 মিলিয়ন দিনার জরিমানা করেছে। এবং বাকি দুটো কেস মানি লন্ডারিং এবং হিউম্যান ট্রাফিকিং এর এখনো বিচারাধীন আছে। কুয়েতে নিজস্ব বিচার ব্যবস্থাই হয়েছে, এটাতে আমি সবাইকে আকুল ভাবে অনুরোধ করব সবাই যেন আমাদের এই দেশের কুয়েতের আইন শৃঙ্খলা নিয়ম কানুন মেনে চলে যেন দেশের ভাবমূর্তি সবসময় উজ্জ্বল রাখেন। গেল বছর কুয়েত সিআইডির নথিতে উঠে আসে অন্তত 20,000 মানুষকে অবৈধভাবে কুয়েতে পাচার করায় জড়িত পাপুল। এর মাধ্যমে হাতিয়েছেন 1,400 কোটি টাকা। এসব অভিযোগে গেল বছরের 6 জুন রাতে কুয়েতে পাপুলকে গ্রেফতার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলছেন, কুয়েতে 4 বছরের সাজার রায়ে এমপি পাপুল সংসদ সদস্য পদের বৈধতা হারিয়েছেন। লজ্জায় সারা পৃথিবীর কাছে আমাদের লজ্জিত করেছে। তো সে তো ওই নৈতিক জনিত অপরাধেই 4 বছরের সাজা পেয়েছে। এই অর্থে আমার মনে হয় যে তার সংসদ সদস্য পদ চলে যাওয়াটাই হয়তো এদিকেই ওজনটা বেশি। পাপুলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নে আইনমন্ত্রী বললেন, রায়ের কপি পেলেই ব্যবস্থা নেবেন স্পিকার। যদি কোনো সংসদ সদস্য নৈতিক স্খলনের জন্য কোনো আদালত দ্বারা 2 বছর বা তার ঊর্ধ্বে দণ্ডিত হন, তাহলে পরে তিনি তার সংসদ সদস্য পদ হারাবেন। সত্যতা যখন অ্যাসার্টেইনড হবে তখন এটা তো সংবিধানে বলাই আছে, সংবিধানের অনুপাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাজার বিরুদ্ধে আগামী সপ্তাহে আপিলের প্রস্তুতি নিচ্ছেন পাপুলের আইনজীবী। পাপুলকে 4 বছরের কারাদণ্ডের পাশাপাশি জরিমানা করা হয় 19 লাখ কুয়েতি দিনার, যা বাংলাদেশি মুদ্রায় 53,19,62,000 টাকা। কুয়েতে ক্লিনিং কোম্পানির সুপারভাইজার থেকে পাপুল হয়ে ওঠেন কোম্পানির মালিক ও প্রভাবশালী এক ঠিকাদার। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশের মাটিতে এই সরকারের দুর্নীতিবাজ সাংসদের বিচার শেষে সাজা হয়েছে, কিন্তু দেশের আদালত ঘুমিয়ে থাকে। এই মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। নির্বাচন কমিশনকে গণতন্ত্রের সিরিয়াল কিলার বলেও আখ্যা দেন তিনি। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবিতে আয়োজিত এক সভায় তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, এই কমিশনের বিরুদ্ধে এখন একমাত্র ব্যবস্থা কমিশন থেকে বিদায় করে তাদের বিচারের আওতায় আনা। বাংলাদেশের এমপি সাহেবদের শাস্তি হয় অন্য জায়গার কোর্টে, এর চেয়ে লজ্জা আর কি হতে পারে? অথচ আমাদের এই বিচারালয় সেটা তারা ঘুমিয়ে থাকে। নিরপরাধ ব্যক্তির নামে মামলা হয়, 8-10 বছর জেল কেটেছিল জাহালাম। আগামী 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হবে করোনা টিকাদান কর্মসূচি। এই লক্ষ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে জেলায় জেলায় পাঠানো হচ্ছে টিকা। বৃহস্পতিবার বেশ কয়েকটি জেলার সিভিল সার্জন করোনা টিকা পাওয়ার খবর নিশ্চিত করেছেন। 31 জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি জেলায় পৌঁছবে টিকা। প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে পাবেন সব মুক্তিযোদ্ধারা। প্রতিবেদন ও প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে দেশে শুরু হয় টিকাদান কার্যক্রম। এদিন কুর্মিটোলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা সহ 5 জন টিকা নেন। পরদিন বৃহস্পতিবার রাজধানীর 5 হাসপাতালে টিকা নেন আরও 5 শতাধিক মানুষ। আগামী 7 ফেব্রুয়ারি সারা দেশে করোনার টিকা দেয়া শুরু হবে। এ লক্ষ্যে জেলায় জেলায় পাঠানো হচ্ছে টিকা। সরকারের সাথে চুক্তি অনুযায়ী টিকা সরবরাহের কাজটি করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। রাজশাহীতে বৃহস্পতিবার 1,80,000 ডোজ করোনা টিকা পৌঁছেছে। বেলা 11:30টার দিকে জেলা ইপিআই স্টোরে পৌঁছালে ভ্যাকসিনগুলো গ্রহণ করেন সিভিল সার্জন ডাক্তার কায়ুম তালুকদার। প্রথম দফায় 1200 ডোজ টিকা পেয়েছে মেহেরপুর, 36,000 করোনার ভ্যাকসিন পেয়েছে চুয়াডাঙ্গা। 60,000 ডোজ করোনা ভ্যাকসিন পাওয়ার খবর নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে প্রথম ধাপে প্রয়োগের জন্য 31 জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি জেলায় পৌঁছাবে টিকা। সকল টিকা সঠিক তাপমাত্রা মেনটেন করে আমাদের কাছে পৌঁছেছে, যেখানে আমাদের টিকা প্রিজার্ভ করছি
সেখানে আছে এবং সেটা অত্যাধুনিক প্রক্রিয়ায় সেটা রাখা হচ্ছে। টেম্পারেচার সবকিছু সেভাবে মেনটেন করা হচ্ছে এবং আমাদের যে ইপিআই স্টোর আছে সেখানে আমরা আমাদের ভ্যাকসিন রিলেটেড কমিটির উপস্থিতিতে আমরা সেগুলো স্টোর করেছি। 3,600 ভায়াল টিকা দিয়ে আমরা 36,000 ব্যক্তিকে প্রথম ডোজ টিকা দিতে সক্ষম হব। 6,000 ভায়াল আসছে এবং সেখানে 60,000 ডোজ আছে। প্রথম দিকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন সম্মুখ যোদ্ধারা। টিকা পেতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। যারা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন না তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য সেবা কেন্দ্র থেকে নিবন্ধন করতে পারবেন। ভারত সরকারের উপহার 20 লাখ ও টাকায় কেনা 50 লাখ, মোট 70 লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেশে মজুদ রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে ব্রিটেনের আরেকটি নতুন টিকা নোভোভ্যাক্স নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধে 89% কার্যকর বলে প্রমাণিত হয়েছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধেই টিকাটি সরবরাহের পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। বৃহস্পতিবার রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ইরান। একই দিনে চীনের উহানে করোনার উৎস তদন্তে মাঠ পর্যায়ের কাজে নেমেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল। 24 ঘন্টায় বিশ্বে মোট সংক্রমণ ছাড়িয়েছে 10 কোটি 20 লাখ, আর 22 লাখ ছাড়িয়ে গেছে মোট প্রাণহানির সংখ্যা। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। বিশ্বজুড়ে বেশ কয়েকটি করোনা ভ্যাকসিনের চলমান টিকাদান কর্মসূচির মধ্যেই নতুন আরেকটি ভ্যাকসিন নিয়ে ইতিবাচক তথ্য দিল যুক্তরাজ্য। নোভাভ্যাক্সের টিকাটি ব্রিটেনের নতুন বৈশিষ্ট্যের করোনা বিরুদ্ধেও 89.3% কার্যকর বলে ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে। টিকাটির এই সাফল্যকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক প্রশাসন এখন ভ্যাকসিনটি মূল্যায়ন করবে বলে মন্তব্য করেছেন তিনি। এখন পর্যন্ত যুক্তরাজ্যের সংরক্ষণে রয়েছে টিকাটির 6 কোটি ডোজ। বয়স্ক মানুষদের বিষয়ে পর্যাপ্ত তথ্য না পাওয়া যাওয়ায় 65 বছরের বেশি মানুষদের আপাতত অ্যাস্ট্রাজেনেকার টিকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। যদিও ব্রিটেনের দাবি সব বয়সীদের জন্যই কার্যকর এই ভ্যাকসিন। ইউরোপীয় কমিশনের অনুরোধে টিকাটির উৎপাদন নিয়ে বৃহস্পতিবার তদন্ত শুরু করেছে বেলজিয়ামের নিয়ন্ত্রক সংস্থা। শুক্রবার থেকে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সরাসরি বিমান চলাচল বন্ধ করছে ব্রিটেন। বৃহস্পতিবার নতুন বৈশিষ্ট্যের করোনা শনাক্তের একটি কিট আবিষ্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া। একই দিনে তাদের স্পুটনিক 5 টিকাটি জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ইরান। পাশাপাশি চীন ও ভারত থেকেও টিকা আনার সম্ভাবনা পর্যালোচনা করে দেখছে রুহানি প্রশাসন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি স্কুলে করোনা টিকা গ্রহণ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিকে চীনের উহানে তদন্তে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দলটি কোয়ারেন্টাইন শেষে মাঠ পর্যায়ের কাজ শুরু করেছে। দলটি আরও অন্তত 2 সপ্তাহ চীনে থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনই তদন্ত নিয়ে ব্যাপক আশাবাদী না হবার অনুরোধ জানিয়েছে WHO। নিবির আমিন, নিউজ 24। তৃতীয় ধাপে ভাষান্তর পৌঁছেছেন রোহিঙ্গারা। এবার গেলেন 1778 জন। উন্নত জীবনের আশায় কেউ যাচ্ছেন একা, আবার কেউ যাচ্ছেন পুরো পরিবার নিয়েও। নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন কক্সবাজারের চেয়ে ভাষান্তরের জীবনযাত্রার মান ভালো হওয়ায় স্বপ্রণোদিত হয়েই যাচ্ছেন রোহিঙ্গারা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আমরা যে সময় ছিলাম ওইখানে খুব কষ্ট হয়েছিলাম, এখানে আছি ভালো আছি, নির্যাতনের থেকে এখানে চলে আসেন, ভালো থাকবেন। এভাবেই ভাষান্তরে যাওয়ার বর্ণনা দিলেন ইয়াসমিন নামের এক রোহিঙ্গা। নিরাপত্তা ও উন্নত জীবনের কথা চিন্তা করেই নিজ ইচ্ছায় কক্সবাজার থেকে ভাষান্তরে যাচ্ছেন তারা। শুধু ইয়াসমিন নয়, তার মতো অনেকেই ভাষান্তরে সুন্দর জীবনযাপনের কথা আত্মীয় স্বজনের কাছ থেকে জেনেই সেখানে যাচ্ছেন। জামাই গিয়ে গই তারা হয় এটা বেশি বা সুন্দর লাগে বালা এটা লড়াই জারি। আমরা অনেক কষ্ট পাচ্ছি, ওখানে সবাই চলে আসছি। সবাই এখানে যারা গেছে তারা বলছে যে এখানে নাকি অনেক ভালো, অনেক নিরাপত্তা, সেজন্য তো আমরা মা বাপ ভাই বোন ছেড়ে আমরা চলে যাচ্ছি সেখানে। শুক্রবার সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর 4টি জাহাজে ভাষান্তরের উদ্দেশ্যে রওনা দেয় 1778 জন রোহিঙ্গা। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, ভাষান্তরের জীবনযাত্রার মান ভালো হওয়ায় স্বপ্রণোদিত হয়েই সেখানে যাচ্ছেন তারা। আগামীকালও 1300 রোহিঙ্গাকে নেওয়া হবে সেখানে। আমরা আজকে যে আসছে 1776 জন আমাদের যতটুকু জানা মতে, এবং এইভাবে আগামীকালকেও একটা সংখ্যা আসবে। তো গত দুইবারে আমাদের প্রায়
3,000-3,500 উপরে আমাদের সংখ্যা অবস্থান করছে। এর আগে গেল বছরের 4 ও 29 ডিসেম্বর 2 দফায় 3,446 জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভাসানচরের বর্তমান অবস্থা জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আপনার কাছে জানতে চাইবো যে রোহিঙ্গারা যেহেতু ঘর স্থানান্তর হয়েছে, তারা নতুন ঘরে পৌঁছেছেন, তো সেখান থেকে তারা কি বলছেন, আসলে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আফরিন, আপনি যথার্থ বলছেন। রোহিঙ্গারা কিন্তু আসলে উন্নত জীবনের আশায় কুতুপালং ছেড়ে তারা কিন্তু আসলে বাসানচরে এসেছেন। সেই বাসানচরে প্রথম দফা এবং দ্বিতীয় দফার পর তৃতীয় দফায় এবার প্রায় 1776 জন এসেছে। এরপরে বলতে যে আগামীকাল আরও অনেকজন আসবে, কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে যারা রোহিঙ্গারা আছেন তারা কিন্তু আসলে সন্ধ্যা হলেই কিন্তু তারা দেখি আনন্দ উল্লাসে মেতে উঠেন। আমরা একটু কথা বলতে চাই, এখানে যারা রোহিঙ্গা আছেন একজনের সাথে একটু কথা বলতে চাই। আমি জানতে চাচ্ছি এই বাসানচরে আপনারা এসেছেন, কেমন লাগছে এই বাসানচর? বাসার আমরা এই বালুখালী আসছিলাম, বালুখালী তো অনেক বাসানচরে অনেক ভালো লাগছে। এখন এখানে খেলাধুলার মাঠ করছে, আর প্রশিক্ষণ দিয়ে মুরগির প্রশিক্ষণ দিছে, তারপরে আর কোরার প্রশিক্ষণ দিছে, গরু ছাগল পাড়ার প্রশিক্ষণ দিছে, অনেক ভালো লাগছে এখানে। তাহলে এখানে আসার পরে আমরা সব কিছু পাচ্ছি, খেলাধুলার মাঠে আর খেলাধুলা করতে পারছে ছেলেরা, ছেলেরা খেলাধুলা করতে পারছে। ধন্যবাদ আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এখানে অনেকজন কিন্তু আনন্দ উল্লাসে মেতে উঠেছে। তারা বলছেন বাসানচরে এসে করোনাময় এই সময়ে কিন্তু লোকজনকে কিন্তু আসলে তারা বিনোদন দেওয়ার জন্য এই আয়োজন করছে। আমি সালাম কোটি সালাম 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 লাখো সালাম বঙ্গবন্ধুর কন্যা রে, আর রোহিঙ্গা জাতি অনদিন বলি ন ফাইজুম তোমার হতারে। সালাম সালাম লাখো সালাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রে, রোহিঙ্গা জাতি অনদিন বলি ন ফাইজুম তোমার হতারে। ধন্যবাদ আপনি অবশ্যই বুঝতে পেরেছেন তারা এখানে যে আছেন তারা বলছেন অনেক শান্তিতে আছেন, এমনকি এখানেই কিন্তু আসলে যে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেই প্রশিক্ষণের পরে তারা কিন্তু বিভিন্ন কাজে তারা কিন্তু জড়িয়ে পড়ছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আফরিনের কাছে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সহকর্মী নয়ন বড়ুয়া জয় ভাসানচর থেকে জানাচ্ছিলেন রোহিঙ্গা স্থানান্তরের সর্বশেষ সেই তথ্য, এবং তারা আসলে উন্নত জীবনের আশায় নতুন একটি জায়গায় স্থানান্তর হয়েছে। এবারে পৌর নির্বাচনের খবর। তৃতীয় ধাপের ৬২টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে শনিবার। সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। এই ধাপে সবগুলোতেই ব্যালটে ভোট হবে। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছতে শুরু করেছে। নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোট গ্রহণের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনের মাত্র একদিন আগে সীমানা জটিলতার কারণ দেখিয়ে পাবনার সুজানগর উপজেলা পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শনিবার অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের পৌর নির্বাচন। এ ধাপের নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছে আওয়ামী লীগ, বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। পাশাপাশি মেয়র পদে লড়ছেন বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীও। বলছেন এই ভোট নিয়ে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি শঙ্কা উৎকণ্ঠায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা। মুন্সিগঞ্জের মীরকাদিম ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবু তাহেরের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে সদর উপজেলার মীরকাদিম পৌরসভার কমলাঘাট বাজারে এই হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার বরগুনার পাথরঘাটাতে পৌর নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ, স্বতন্ত্র প্রার্থী ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ অর্ধ শতাধিক আহত হয়। এরপর থেকে শঙ্কায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা। তবে সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে নির্বাচনকে ঘিরে পৌরসভা দুটিতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতি কেন্দ্রে একজন ইন্সপেক্টরের নেতৃত্বে 7 জন পুলিশ সদস্য থাকবেন, 10 জন আনসার সদস্য থাকবেন, তার ভিতরে একজন এপিসি, একজন পিছি। বাইরে টহলরত আরো বিজিবির নেতৃত্বে 2 প্লাটুন, প্রায় 5টা টিম থাকবেন, এবং তারাও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবেন, এবং আপনার র্যাবের আছে মোট 3টি মোবাইল টিম থাকবে।
নির্বাচন কর্মকর্তারা সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে র্যাব সদস্য মোতায়েনের কথা জানিয়েছেন। এদিকে সীমানা জটিলতায় শুক্রবার পাবনা সুজানগর পৌরসভা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই অভিযোগ করে মৌলভীবাজার পৌরসভা নির্বাচন বর্জন ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ ওলিউর রহমান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে আগামীকাল প্রকাশিত হতে যাচ্ছে এইচএসসি ও সম্মানের ফল। শনিবার সকাল 10:30টায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ফল ঘোষণা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে মহামারীকালীন ছুটি 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। আরো জানাচ্ছেন সজল দাস। গত বছরের 17 মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। এই 10 মাসে হয়নি কোনো বোর্ড পরীক্ষা। এইচএসসি ও সমমান পরীক্ষায় আসে মূল্যায়ন ভিত্তিক অটো পাসের ঘোষণা। 7 অক্টোবর শিক্ষামন্ত্রী জানান, এইচএসসির ফল নির্ধারণ হবে জেএসসি ও এসএসসি ফলাফলের গড় করে। ফলাফল প্রকাশে জাতীয় সংসদে পাশ হয় সংশোধিত আইন। দীর্ঘ অপেক্ষার পর এলো কাঙ্ক্ষিত ফল প্রকাশের ঘোষণা। শনিবার সকাল 10:30টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল ঘোষণা কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার 30 জানুয়ারি সকাল 10:30টায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি গণভবন থেকে আমাদের সাথে ভার্চুয়ালি ফলাফল প্রকাশ করবেন। এদিকে আবারও বাড়ল দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। মহামারীর কারণে আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান খুলতে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতিও। সরকারি নির্দেশনা অনুযায়ী 4 ফেব্রুয়ারির মধ্যে প্রস্তুতি সারছে প্রতিষ্ঠানগুলো। সজল দাস, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। আরো খবর নিয়ে ফিরছি সাথে বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। পাবনা শহর কমিটি এবং উপজেলা কমিটি ভেঙে দেয়া হয়েছে, যেখানেই বিদ্রোহী দেয়া শুধু নয়, বিদ্রোহীদের সঙ্গে যে জনপ্রতিনিধিরা আছেন, বিদ্রোহীদের সঙ্গে যেই দলীয় নেতারা থাকবেন, কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না। কুয়েতের আদালতে এমপি পাপুলের সাজা হওয়ার ঘটনায় বর্তমান সরকারের দুর্নীতি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। কুয়েতের আদালতে বর্তমান সংসদের একজন এমপির সাজা হওয়ার ঘটনায় বর্তমান সরকারের দুর্নীতির আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। একবার পেয়েছিল পদ্মা সেতু নিয়ে, আবার পেল। এটিতে সরকারের টনক না নড়লেও এটি দেশের জন্য লজ্জার। বর্তমান রাতের ভোটের সরকার এর দায় এড়াতে পারে না। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে স্বাস্থ্যবিধি মেনে টাঙ্গাইলের ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ঘাটাইল উপশাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকে ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু, ইউনিয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সন্ধ্যা সংবাদে আরো একটা বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ।
ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ ব্যর্থতাকে স্মরণে রেখে যুক্তরাষ্ট্রকেই পরমাণু চুক্তিতে ফেরার প্রথম পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। সেই সাথে প্রতিবেশী দেশগুলোকে বিদেশি শক্তি ছাড়া নিজেদেরই সমাধানের আহ্বান জানিয়েছে রুহানি সরকার। ইরানের মার্কিন প্রতিনিধি হিসেবে রবার্ট ম্যালিকে নিয়োগ দিয়েছে বাইডেন প্রশাসন। এদিকে মার্কিন নেতৃত্বে আফগান যুদ্ধে যোগ দিয়ে পাকিস্তান চড়া মূল্য দিয়েছে বলে মন্তব্য করেছেন ইমরান খান। নতুন কৃষি আইনে 10 কোটির বেশি নাগরিক উপকার পাবেন বলে জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিকে বিতর্কিত 3টি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির উপকণ্ঠে আন্দোলনরতদের সঙ্গে নতুন করে যোগ দিচ্ছে হাজারো কৃষক। বেড়েছে আন্দোলনের মাত্রাও। কৃষকদের সমর্থনে জীবনের শেষ অনশনে বসার ঘোষণা দিয়েছেন সামাজিক আন্দোলনকর্মী আন্না হাজারে। দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে আইটি বিস্ফোরণ বলে ধারণা করছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় দিল্লির বিজয় চকের কাছে আবুল কালাম রোডে ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিস্ফোরণে ইসরায়েলি দূতাবাসের বেশ কিছু কাঁচের জানালা ও রাস্তার পাশে রাখা 3টি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মাঝে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 6টি ইউনিট। ঘটনাস্থলে আরও পৌঁছেছে দিল্লি পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞ। সন্ধ্যা সংবাদে আরো একটা বিরতি নিচ্ছি। আর খবর নিতে ইচ্ছে একটু পর সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবারে খেলার খবর। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশের টেস্ট স্কোয়াড। টাইগারদের সেরা প্রস্তুতির জন্য আজ নেট বোলারদের নিয়ে সেশন সাজান কোচ রাসেল ডোমিঙ্গো। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় আজও অনুশীলনে অনুপস্থিত ছিলেন সাকিব আল হাসান। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। সাগরিকায় আজ 6 ঘন্টার অনুশীলনে টিম বাংলাদেশ। সকাল থেকেই ব্যক্তিগত সেশনে ব্যস্ত সময় পার তামিম, মুস্তাফিজ, তাসকিনদের। লক্ষ্য সাদা পোশাকে আলো ছড়ানো। টাইগারদের সেরা প্রস্তুতির জন্য এদিন তাই ডাক পড়েছিল নেট বোলারদের, যাদের নিয়ে সাগরিকার কড়া রোদ উপভোগ করলেন মুশফিক মিঠুনরা। জহুর আহমেদে আজও অনুপস্থিত ছিলেন সাকিব। সুস্থ হতে লাগবে আরও 2-1 দিন। দলের সেরা তারকাকে ছাড়াই তাই তৃতীয় দিনের মতো ডোমিঙ্গো, গিবসনরা ক্লাস নিলেন সাগরিকায়। রেকর্ড বলছে চট্টগ্রামে সবশেষ 2018-তে স্পিন ফাঁদে ক্যারিবীয়দের কুপকাত করেছিল টাইগাররা। নাইম, তাইজুল, সাকিবদের ভিড়ে মুস্তাফিজের মতো স্ট্রাইক বোলার সেবার সুযোগ পেয়েছিল মোটে 4 ওভার। বাংলাদেশের প্রস্তুতির ধরন বলছে এবারও হতে পারে তেমন কিছু। ব্যক্তিগত পর্যায়েও ক্রিকেটাররা পরিকল্পনা আঁটছেন নিজেদের সেরাটা দেবার। ইন্টেন্সও ভালো প্র্যাকটিসের, আমরা আমাদের কাজগুলো করতেছি এবং কোচও আমাদের অনেক সাহায্য করতেছে আমাদের প্র্যাকটিসের জন্য, মানে আমাদের বোলিং স্কিলের জন্য। দেশের মাটিতে বোলিং করার সময় অবশ্যই নতুন বলটা কাজে লাগানোর চেষ্টা করব, আর চেষ্টা করা উচিত, কারণ যেহেতু নতুন বলে যদি আমরা ব্রেক থ্রো দিতে পারি তাহলে নতুন ব্যাটসম্যান আসা আবার স্পিন খেলাটা অনেক টাফ। পুরো সাগরিকাই আজ বাংলাদেশের। পেছনের আয়োজন বলছে সকাল থেকে বিকাল অবধি অনুশীলনের প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে বদ্ধপরিকর গোটা দল। সকালের কড়া রোদ আর সাগর পাড়ের হিমেল বাতাস দুটোর সাথেই সখ্য গড়তে চায় বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থ বণিক, নিউজ 24। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 3 দিনের প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিয়ান্সের বিপক্ষে 233 রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করেছে বিসিবি একাদশ। দিন শেষে সাইফ 15, সাদমান অপরাজিত রয়েছেন 3 রানে। এর আগে টস জিতে বিসিবি একাদশের বিপক্ষে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিয়ান্স। 2 ওপেনার ব্র্যাথওয়েট ও ক্যাম্পবেলের ব্যাটে শুরুটা ভালোই করে ক্যারিবীয়রা। ক্যাম্পবেল 44 করলেও 85 রান আসে ব্র্যাথওয়েটের ব্যাট থেকে। এরপর অবশ্য রিশাদ খালেদের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি কেউই। শেষ পর্যন্ত কাইল মেয়ার্স 40 রান করলে ওয়েস্ট ইন্ডিয়ান্সের স্কোর দাঁড়ায় 257 রান। রিশাদ 5টি ও খালেদ নিয়েছে 3 উইকেট। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 2 ওপেনার সাইফ ও সাদমানের ব্যাটে ভর করে কোনো উইকেট না হারিয়ে 24 রান করে প্রথম দিন শেষ করে বিসিবি একাদশ।
হার্টের 2 ধমনীতে স্টেন্ট পরানোর পর এখন ভালো আছেন সৌরভ গাঙ্গুলী। অপারেশনের পরদিন রাতে নতুন করে কোনো সমস্যা দেখা দেয়নি। আগে থেকে অনেকটাই সুস্থ বোধ করছেন ভারতের সাবেক এই অধিনায়ক। সব ঠিক থাকলে আগামী 2-1 দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাকে। হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, শুক্রবার সকালেই জেনারেল বেডে দেওয়া হবে সৌরভকে। সেখানে সারাদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। নতুন করে কোনো সমস্যা দেখা না দিলে শনি অথবা রবিবার তাকে ছেড়ে দেওয়া হতে পারে। বৃহস্পতিবার সৌরভের হৃদযন্ত্রে আরও 2টি স্টেন্ট বসানো হয়েছে। তার দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ঠিকঠাকভাবে কাজ করছে বলে জানা গেছে। টি24 সন্ধ্যার সংবাদ ছিল এখনকার মতো এই পর্যন্তই। সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।